নমস্কার বন্ধুরা, প্রথমবার আমি বাংলাতে ভিডিও বানাতে যাচ্ছি। এই ভিডিওতে আপনারা অপশন, আমরা যে অপশন নামটা শুনি, যে অপশন ট্রেডিং জিনিসটা কি, সেটা সম্পর্কে বেসিক কিছু ধারণা আমি আপনাদেরকে আজকে দেওয়ার চেষ্টা করব। এই বেসিক ধারণা সম্পর্কে আপনি আজকে জানবেন যে অপশন ট্রেডিং কি, আমরা কোন জিনিসের উপর অপশন ট্রেডিং করি, সেটা কিভাবে আমাদের কাজ করতে সাহায্য করে, সেখানে অপশন ট্রেডিং করতে গেলে আমাদের কি কি মিনিমাম শিখতেই হবে, জানতে হবে, সেগুলো সম্পর্কে আজকে আমি আপনাদের বলবো। তা চলুন বন্ধুরা, প্রথমেই আগে আমরা বোঝার চেষ্টা করি অপশন ট্রেডিংটা কি জিনিস। অপশন জিনিসটা হচ্ছে বন্ধুরা একটা ইন্স্যুরেন্সের মতন। মনে করুন আপনি একটা গাড়ি কিনলেন, সেই গাড়িটার যদি কোনো ক্ষতি হয় এবং সেই ক্ষতি হলে সেই ক্ষতিপূরণটা আপনি যাতে কিছুটা পেয়ে যেতে পারেন, সেই কারণে আপনি প্রথমেই কি করেন, একটা ইন্স্যুরেন্স করেন কোনো একটা কোম্পানি থেকে। অর্থাৎ গাড়িটার যদি পরবর্তীকালে কোনো ক্ষতি দেখা যায়, সেই কোম্পানি আপনাকে তার ক্ষতিপূরণ বাবদ একটা টাকা আপনাকে দেবে। ঠিক সেই রকমই এই যে অপশন জিনিসটা আমরা বলি, অপশন জিনিসটা একটা প্রিমিয়ামের মতন। মনে করুন আপনি একটা কোনো পার্টিকুলার শেয়ার কিনেছেন, মনে করুন এসবিআই শেয়ার। আমি ধরে নিলাম এসবিআই কোম্পানির শেয়ারটা আপনি কিনেছেন। আপনি কিনেছেন মানে আপনার ধারণা আছে যে এই কোম্পানির শেয়ারটা খুব ভবিষ্যতে দামটা বাড়তে থাকবে এবং আপনি লাভবান। কিন্তু দেখা যাচ্ছে যে এই কোম্পানির শেয়ারটা কোনো কারণে, কোনো একটা দুর্ঘটনা কিছু হয়েছে কোম্পানিতে, সেই কারণে এই শেয়ারটার দাম পড়তে পারে। আপনার হঠাৎ করে একটা আশঙ্কা হলো যে এই শেয়ারটার দাম পড়তে পারে। তাহলে শেয়ারটার দাম যদি পড়ে, তাহলে তো আপনি লোকসানে এসে যাবেন। এবার হয় আপনাকে লোকসান নিয়ে বেরিয়ে আসতে হবে, একটা বড় কোনো লোকসান নিয়ে, অথবা আপনি এর জন্য একটা ইন্স্যুরেন্স করতে পারেন। অর্থাৎ আপনি যে শেয়ারটা কিনেছেন তার একটা ইন্স্যুরেন্স করতে পারেন। সেটা কিরকম? সেটা হলো, আপনি যে শেয়ারটা কিনলেন 200 টাকায়, সেই 200 টাকার একটা ইন্স্যুরেন্স, যার দাম হয়তো 5 টাকা, আপনি সেই 5 টাকার একটা ইন্স্যুরেন্স আপনি কিনে নিলেন। এই যে ইন্স্যুরেন্সটা আমরা কি বলছি, এটাকেই আমরা টেকনিক্যাল ভাষায় আমরা এটাকে অপশন বলছি। অপশন অর্থাৎ আপনি কল অথবা পুট, দুটোর একটা জিনিস বাই করে নিচ্ছেন। চলুন আমরা একটু এখানে লিখে বোঝার চেষ্টা করি। মনে করুন আপনি একটা এসবিআই এর শেয়ার কিনলেন, এসবিআই শেয়ার, সেটার দাম চলছে 200 টাকা। এবার আপনি চিন্তা করলেন যে এসবিআই শেয়ারটা যদি খুব ভালো রেজাল্ট করে, খুব ভালো পারফর্ম করে, তাহলে এই 200 টাকাটা যখনই 220 টাকা হবে, তাহলে এই যে 20 টাকা এক্সট্রা, এটা আপনার প্রফিট হলো। কিন্তু কোনো কারণে যদি এই শেয়ারটা 280 টাকা 180 টাকা হয়ে যায়, তাহলে তো আপনার 20 টাকা লোকসান হলো। তখন আপনি কি করবেন? সেই কারণে আমরা কি করি, এই যে 200 টাকার একটা ইন্স্যুরেন্স কিনে নিই। এই ইন্স্যুরেন্সটাকে আমরা বলি কল অথবা পুট। কল অথবা পুট, ভালো করে বোঝার চেষ্টা করবেন বন্ধুরা। এইটাকে, ধরুন আমি একটা ইন্স্যুরেন্স কিনলাম এসবিআই 200 টাকার, যেটার দাম আমার পড়লো শুধুমাত্র 5 টাকা। 5 টাকা অর্থাৎ যদি এই শেয়ারটার দাম হঠাৎ করে কোনো কারণে পড়তে থাকে, তাহলে এই 5 টাকার শেয়ারটা, এটা যত হারে কমবে, এর দাম, এই 200 টাকাটা যে হারে কমবে, এটাও ঠিক সেই হারে বাড়বে। অর্থাৎ এই 5 টাকাটা হতে পারে এটা 50 টাকাও হয়ে যেতে পারে, এটা 50 টাকাও হয়ে যেতে পারে। যদি দেখা যাচ্ছে এসবিআই শেয়ারটা হয়তো 60 টাকা পড়েছে, তাহলে দেখা যাবে এসবিআই এর এই যে 5 টাকার প্রিমিয়াম ইন্স্যুরেন্স যেটা আমি বলছি, সেটা হয়তো 50 টাকা বেড়ে গেল, অর্থাৎ বা 50 টাকা হয়ে গেল। অর্থাৎ আপনি হয়তো পুরোপুরি ক্ষতিপূরণটা পাবেন না, কিন্তু আপনি একটা ম্যাক্সিমাম আপনার ক্ষতিপূরণ হয়ে যাবে। ঠিক যেমন ভাবে যদি আপনি কখনো গাড়ির ইন্স্যুরেন্স করেন, আপনি দেখবেন আপনি কখনোই আপনার ক্ষতিপূরণের 100% পাবেন না। আপনি ম্যাক্সিমাম হয়তো 80, 85% কি 90% পাবেন। 100% না আপনি হেলথ ইন্স্যুরেন্সে পাবেন, না আপনি কার ইন্স্যুরেন্স বা যে কোনো ধরনের ইন্স্যুরেন্স আপনি 100% কভারেজ কখনোই পাবেন না। ঠিক সেই রকমই এই যে প্রিমিয়াম গুলো তৈরি করা হয় এবং তার যে বাড়া কমাটা নির্ভর করে, সেখানেও দেখবেন আপনি কখনোই 100% আপনি লাভবান হবেন না। আপনি সেখানে হয়তো 70-80% আপনি লাভবান হবেন। তবুও আপনার যদি একটা বিরাট ইনভেস্টমেন্ট থাকে কোনো একটা নির্দিষ্ট কোম্পানির শেয়ারের উপর, সেই ক্ষেত্রে যদি সেটা অনেক নিচে কোনো দুর্ঘটনার ফলে চলে যায়, সেই ক্ষেত্রে আপনার এই যে কভারেজটা, সেটা এই অপশন প্রিমিয়াম গুলো, যেটা কল আর পুট আমরা বলে থাকি, সেটা দেবে। এটা একটা বেসিক আপনাদেরকে ধারণা দিলাম। এইবার আমরা আসছি প্রথম থেকে। এখানে দেখুন আমরা এখানে লিখেছি হোয়াট ইজ কল অ্যান্ড পুট, সিই অ্যান্ড পিই। এই যে সিইটাকে আমরা বলছি কল,
পিটাকে বলছি পুট। চলুন আমরা এখানে আবার ড্রয়িং করে দেখছি। এই দেখুন বন্ধুরা, মার্কেটের তিনটে স্টেজ হয় বন্ধুরা, মার্কেটের তিনটে স্টেজ হয়। একটা হচ্ছে আপসাইড, মার্কেট উপরে যাবে যখন বুল রান চলে। একটা ডাউন সাইড, যখন মার্কেট নিচের দিক যাবে। আর একটা হচ্ছে বন্ধুরা যখন মার্কেট সাইডওয়েজ হয়ে যাবে, অর্থাৎ মার্কেট না উপরে যাচ্ছে না নিচে যাচ্ছে। মার্কেট দেখবেন দীর্ঘদিন ধরে একটা নির্দিষ্ট প্রাইস রেঞ্জের মধ্যে আটকে আছে এবং মার্কেটটা পুরো এরকম যেন মনে হবে যে দাঁড়িয়ে আছে, না উপরের দিকে মুভ করছে না নিচের দিকে মুভ করছে। এটাকে আমরা সাইডওয়েজ বলি, যে মার্কেট কোন একটা নির্দিষ্ট রেঞ্জের মধ্যে আটকে আছে। তাহলে মার্কেট যখন আপসাইডে যাবে তখন আমরা যে অপশন প্রিমিয়ামটা কিনবো সেটাকে আমরা বলি কল। এই যে কল, সেটাকে আমরা লেখার সময় লিখি সিই, বড় হাতের সি বড় হাতের ই, এটাকেই আমরা কল বলে থাকি। ঠিক তেমনই তার বিপরীত, মার্কেট যখন নিচের দিকে যাবে অর্থাৎ মার্কেট যখন ডাউন সাইডের দিকে যাবে তখন সেটাকে আমরা বলি পুট, কিন্তু আমরা লেখার সময় লিখি পিই। পিই, কিন্তু সাইডওয়েজের ক্ষেত্রে কোনো এরকম ভাষা আমরা ব্যবহার করি না, আমরা শুধুমাত্র সাইডওয়েজ বলে থাকি যে মার্কেট এখন সাইডওয়েজ আছে। তাহলে বন্ধুরা আমরা এখন শিখলাম যে মার্কেট যখন উপরের দিকে যাবে তখন আমরা কি কিনবো, কল কিনবো। মার্কেট যখন নিচের দিকে যাবে তখন আমরা কি কিনবো, তখন আমরা পুট কিনবো। তাহলে কল পুট কিনবো বা পুট এটাকে বলবো। তাহলে কল আর পুট কাকে বলে, কখন ব্যবহার করা হয় সেটা আমরা বুঝলাম। এটা গেল 1 নম্বর পয়েন্ট। নেক্সট পয়েন্ট আসছে হোয়াট ইজ এক্সপায়ারি। এক্সপায়ারিটা কি জিনিস? আচ্ছা বন্ধুরা, এই যে একটু আগে আমি একটা ইন্স্যুরেন্সের আপনাদেরকে উদাহরণ দিলাম যে আপনি একটা গাড়ির ইন্স্যুরেন্স কিনুন বা একটা হেলথ ইন্স্যুরেন্স কিনুন, তার দেখবেন একটা ভ্যালিডিটি আছে, অর্থাৎ একটা নির্দিষ্ট সময় অন্তর আপনাকে সেটাকে রিনিউ করতে হচ্ছে। আপনি 1 বছরের জন্য করুন অথবা 2 বছরের জন্য করুন, 3 বছরের জন্য করুন, সেটার একটা ভ্যালিডিটি টাইম থাকে। অর্থাৎ আপনি যে ইন্স্যুরেন্সটা করলেন তার কভারেজ আপনি হয়তো ম্যাক্সিমাম 1 বছর, 2 বছর বা 3 বছর পর্যন্ত পাবেন। তারপরে আবার সেটাকে টাকা দিয়ে সেই আবার ওটাকে রিনিউ করতে হয়। এইখানেও তাই বন্ধুরা, যেহেতু এটা একটা ইন্স্যুরেন্স টাইপ প্রোডাক্ট, এরও একটা ভ্যালিডিটি আছে। এই যে কল পুট আমরা যে বলে থাকি, এই যে সেগমেন্টটা, এটার একটা ভ্যালিডিটি আছে। অর্থাৎ আপনি একটা ধরুন এসবিআই শেয়ার একটা কিনলেন, তার কোনো ভ্যালিডিটি নেই। এটা আপনি একটা কোম্পানির শেয়ার কিনলেন, তার আপনি এটা আজকে কিনে কালকে বেচুন অথবা 5 বছর পর, 50 বছর পর, 500 বছর পর বেচুন, ওটা ওইভাবেই আপনার অ্যাকাউন্টে জমা হয়ে থাকবে। কিন্তু বন্ধুরা আপনি যদি কল আর পুট কেনেন, সেটাকে আপনি ম্যাক্সিমাম 7 দিন, 14 দিন, 21 দিন, 1 মাস, 2 মাস, 3 মাস, এরকম প্রত্যেকটা একটা করে ভ্যালিডিটি আছে। অর্থাৎ সেই ভ্যালিডিটির পর এই যে কল আর পুট, সেটার ভ্যালু 0 হয়ে যাবে, মানে সেটা ইনভ্যালিড হয়ে যাবে, সেটার আর কোনো ব্যবহার করা যাবে না, সেটার ব্যবহার আপনি করতে পারবেন না। অর্থাৎ এই নির্দিষ্ট ভ্যালিডিটির মধ্যেই এটাকে কেনা বেচা আপনাকে করতে হবে। এবার আপনি বলবেন যে এক্সপায়ারি যদি থাকে, তাহলে আমি যে এসবিআই শেয়ারটা কিনেছি তার ইন্স্যুরেন্স করার জন্য আমি একটা হয়তো পুট বাই করেছি, যে মার্কেট যদি নিচে যায় তাহলে পুট বাই করেছি। কারণ পুট যখনই মার্কেট নিচে যাবে, পুটের মানে আপনার যে সংখ্যাটা সেটা বড় হতে থাকবে, সেটা বাড়তে থাকবে, সেই জন্য আমি একটা পুট কিনেছি। এবার আপনি মনে করলেন যে 1 সপ্তাহ পর তো এটার ভ্যালিডিটি শেষ হয়ে যাবে, তখন আমি কি করব? তখন ওই যে ঠিক ইন্স্যুরেন্সের মতো আপনি তার পরের যে এক্সপায়ারিটা আছে সেটাকে আপনি বাই করবেন, হয়ে গেল আপনার রিনিউ। এটাকে ছেড়ে দিতে হবে, এটা থেকে আপনাকে এক্সিট করে যেতে হবে এবং পরের সপ্তাহ বা পরের মাসের যেটা আছে সেটাকে আপনাকে বাই করে নিতে হবে। অর্থাৎ আপনি আপনার ইন্স্যুরেন্সটাকে যেমন রিনিউ করেন, সেইভাবে কল পুটটাকে আপনি রিনিউ করে করে ব্যবহার করবেন। কিন্তু আপনার যে মেন শেয়ারটা, এসবিআই শেয়ারটা যেটা কিনে রেখেছেন, ওটা যেমন আছে তেমনই থাকবে, ওখানে আপনাকে কিচ্ছু করার দরকার হবে না। আচ্ছা, সেই জন্য প্রত্যেকটা কল পুট তার একটা নির্দিষ্ট এক্সপায়ারি থাকে। তাহলে এক্সপায়ারিটা কি আমরা বুঝতে পারলাম। আচ্ছা, নেক্সট আসছে হোয়াট ইজ স্ট্রাইক প্রাইস। স্ট্রাইক প্রাইস জিনিসটা কি? এই যে কথাগুলো বন্ধুরা আমি বলছি, আপনাদেরকে শেখাচ্ছি, এটা আপনাদের কিন্তু আজীবন আপনাদের কাজে লাগবে। ওই জন্য প্রত্যেকটা কথা, প্রত্যেকটা পয়েন্ট আপনারা একটু খুব ধীরে বোঝার চেষ্টা করবেন। এবার আসি স্ট্রাইক প্রাইস। স্ট্রাইক প্রাইসটা কি জিনিস? তার জন্য আমাকে একটু নিফটির অপশন চার্টটা একটু বের করতে হবে বন্ধু। এনএসসির ওয়েবসাইটে, ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে, সেখানে আপনারা পাবেন অপশন চেন। এই অপশন চেনে আসলে আপনারা দেখতে পারবেন এই যে বন্ধুরা এখন মার্কেট কত প্রাইসে বন্ধ হয়েছে বলুন তো বন্ধুরা। এই দেখুন 24,044.50, এই পয়েন্টে মার্কেট লাস্ট বন্ধ হয়েছে বা লাস্ট ট্রেড করে বন্ধ হয়েছে। ট্রেড না, সরি বন্ধুরা, কারণ এটা ইন্ডেক্সের উপর কোনো ট্রেডিং হয় না। এটা মার্কেট বন্ধ হয়েছে, এই সূচক নাম্বারে বন্ধ হয়েছে মার্কেট। এই যে সূচক নাম্বারটা, এই নাম্বারটাকে আমরা বলি স্পট প্রাইস, অর্থাৎ মার্কেট এইখানে লাস্ট চলেছিল।
মার্কেট কোথায় চলেছিল সেই যে প্রাইসটা সেটাকে আমরা বলছি স্পট প্রাইস। স্পট, ভালো করে বোঝার চেষ্টা করুন দুষ্টু, এটাকে স্পট বন্ধুরা, স্পট অর্থাৎ মার্কেট যেখানে এখন আছে সেই নাম্বারটাকে আমরা বলছি স্পট প্রাইস। ঠিক সেই রকমই এই যে স্পট প্রাইস যেটা আছে সেটাকে একটা রাউন্ড ফিগারে আমরা নিয়ে আসবো। রাউন্ড ফিগারে মনে করুন 24,044 আছে, সেটা রাউন্ড ফিগার করলে কি হবে? 24,050 হবে। আমরা এই মানে এই যে ভগ্নাংশ পয়েন্ট ফ্র্যাকশন আছে এইগুলোকে সব বাদ দিয়ে দিচ্ছি। 24,044 আছে, এই যে নিয়ারেস্ট যে রাউন্ড ফিগার সেটা হচ্ছে 24,050। তাহলে 24,050টাকে আমরা ধরে নিচ্ছি, সেটার 50-এর গুণিতকে বাড়বে অথবা কমবে এই যে প্রাইস গুলো, এই প্রত্যেকটা প্রাইসকে আমরা স্ট্রাইক প্রাইস বলে থাকি বন্ধুরা। ভালো করে কথাটা শুনুন, যে স্পট প্রাইস থাকবে এটাকে আমরা স্পট প্রাইস বলছি, যেখানে মার্কেট থাকবে। এই স্পট প্রাইসের যে রাউন্ড নাম্বার, নিয়ারেস্ট রাউন্ড নাম্বার হবে, মনে করুন এই যে 24,044, সেটার রাউন্ড নাম্বার হচ্ছে 24,050, নিয়ারেস্ট 24,050। তাহলে এই যে 24,050 এটাকে আমরা বলছি একটা স্ট্রাইক প্রাইস। এই স্ট্রাইক প্রাইসের অনেকগুলো পরপর আমরা নিতে পারবো 50-এর গুণিতকে, অর্থাৎ ধরুন 24,050, তাহলে এর পরের যে স্ট্রাইক প্রাইসটা সেটা কত হবে? 24,100। তারপরে স্ট্রাইক প্রাইসটা কত হবে? আবার 50 যোগ করুন, 24,150। তারপরে স্ট্রাইক প্রাইসটা যোগ করুন 50, 24,200। তারপরে 24,250, 24,300, 24,350, 24,400। এইভাবে 50-এর গুণিতকে নিফটি বাড়তে থাকবে এবং প্রত্যেকটাকেই আমরা এক একটা স্ট্রাইক প্রাইস বলে থাকি। ঠিক যেমন বাড়ছে, ঠিক আপনি পেছনের দিকে যান সেরকম কমবে। 24,050 এটা যে স্ট্রাইক প্রাইস, 24,050-এর নিচে কি আছে? 24,000। তারপর কি আছে? 23,950। তারপরে কি আছে? 23,900। তারপরে 50 কমিয়ে দিন, 23,850। তারপরে 50 কমিয়ে দিন, 23,800। ঠিক দেখুন বন্ধুরা, আমি যা যা বললাম এখানে 24,044, দেখুন তো সেইগুলো মিলছে কিনা। এই দেখুন আমি এখান থেকে আসছি, এই দেখুন 24,050, তারপর আমি কি বলেছিলাম? 50-এর গুণিতকে 24,100, 24,150, 24,200, 24,250, 24,300, এইভাবে চলতেই থাকবে। ঠিক এর উল্টো দিকে দেখুন 24,050, তার উপরে কি আছে? 24,000। তারপরে কি আছে? 23,950। তারপরে 23,900। তারপর 23,850। তারপর 23,800। 50-এর গুণিতকে কমতে থাকছে, তাহলে 50-এর গুণিতকে বাড়বে অথবা কমবে। এবার ধরুন আপনি দেখলেন যে মার্কেট এখানে আছে 24,723, তাহলে আপনি কি নেবেন? তাহলে নিতে পারেন হয় 24,723 বা 24,723 আছে, তাহলে 24,700 নিতে পারেন স্ট্রাইক প্রাইস রাউন্ড ফিগারে, বা 24,750 এটা নিতে পারেন। এই দুটো স্ট্রাইক প্রাইসই আপনি এখানে পেয়ে যাবেন। এবার এই দেখুন এখানে বন্ধু লেখাই আছে যে স্ট্রাইক, এই দেখুন এই যে স্ট্রাইকটা লেখা আছে এটাকেই আমরা বলছি স্ট্রাইক প্রাইস। এই যে এটাকেই আমরা বলছি স্ট্রাইক প্রাইস। ঠিক আছে বন্ধুরা, তাহলে স্ট্রাইক প্রাইস কি জিনিস সেটা আমরা শিখলাম। এই দেখুন হোয়াট ইজ স্ট্রাইক প্রাইস, এটা আমরা শিখলাম। এরপরে আসছে হোয়াট ইজ এটিএম, আইটিএম, ওটিএম। এই তিনটে কি জিনিস? এটিএম মানে কি টাকা তোলার সেই এটিএম? না বন্ধুরা, সেটা বলা হচ্ছে না এখানে। এটিএম মানে হচ্ছে অ্যাট দ্য মানি, আইটিএম মানে হচ্ছে ইন দ্য মানি, ওটিএম মানে হচ্ছে আউট অফ দ্য মানি। চলুন এবার এটাকে আমরা বোঝার চেষ্টা করি। এই দেখুন বন্ধুরা, এটিএম মানে হচ্ছে অ্যাট দ্য মানি। একটু আগে আমরা কি শিখলাম? স্ট্রাইক, এটা হচ্ছে স্পট প্রাইস, এবং স্পট প্রাইসের রাউন্ড ফিগারে যেটা সব থেকে নিয়ারেস্ট সেটাকে আমরা এই যে স্ট্রাইক প্রাইস লিখছি 24,050। তাহলে এই যে স্পট প্রাইসের নিয়ারেস্ট যে স্ট্রাইক প্রাইসটা, এটা স্ট্রাইক প্রাইস, এবং এর নিয়ারেস্ট এই যে স্পট প্রাইসের নিয়ারেস্ট যে স্ট্রাইক প্রাইসটা আমরা পাবো রাউন্ড ফিগার করে, সেটাকে আমরা বলছি অ্যাট দ্য মানি, অর্থাৎ এটা হচ্ছে স্পট প্রাইসের সব থেকে কাছের স্ট্রাইক প্রাইস। স্পট প্রাইসের সব থেকে কাছের যে স্ট্রাইক প্রাইসটা সেটাকে আমরা বলছি অ্যাট দ্য মানি, এটিএম। ঠিক আছে বন্ধুরা, এবার এর থেকে আমরা দূরে চলে যাচ্ছি, অর্থাৎ 24,050 তো 24,100, 24,150, 24,200, এই যে আমরা দূরে চলে যাচ্ছি। এই যে যত দূরে যাচ্ছি তার মানে আমরা স্পট প্রাইসের থেকে দূরে যাচ্ছি, স্পট প্রাইসের থেকে দূরে যাচ্ছি। ফলে এটাকে আমরা তখন কি বলবো? ওটিএম, অর্থাৎ আউট অফ দ্য মানি। অর্থাৎ আউট অফ দ্য মানি মানে হচ্ছে আমি স্পট প্রাইসের থেকে যত দূরে যাব সেইখানে সবগুলোকে আমরা বলছি ওটিএম, অর্থাৎ আউট অফ দ্য মানি। ঠিক এর উল্টো
আমি যখন এর ভেতরের দিকের প্রাইস গুলোকে নেব, অর্থাৎ এই যে 24,050 চলছে, 24,050-এর ভেতরের দিকের দামগুলো কি আছে? 24,000, 23,950, 23,900, 23,850, এইগুলোকে আমরা কি বলছি? যেগুলো ভেতরের প্রাইস সেগুলোকে ইন দ্য মানি, যেগুলো ভেতরে আছে। একদমই সোজা বন্ধুরা, কিচ্ছু জটিল কিছু নেই। ভেতরের যে প্রাইস গুলো সেগুলোকে আমরা বলছি ইন দ্য মানি, বাইরের যে প্রাইস গুলো আছে, দামগুলো আছে, সেগুলোকে আমরা বলছি আউট অফ দ্য মানি। আর যে প্রাইসটা একদম নিয়ারেস্ট স্পট প্রাইসের কাছাকাছি, সেটাকে আমরা বলছি এটিএম, অ্যাট দ্য মানি। ঠিক আছে বন্ধুরা, বোঝা গেল? আচ্ছা, তারপরে আসছে হোয়াট ইজ এলটিপি। এলটিপি মানে কি? এলটিপি মানে হচ্ছে লাস্ট ট্রেডেড প্রাইস। বন্ধুরা, যদি আপনাদেরকে এই শব্দগুলো মনে রাখতে অসুবিধা হয়, আমার এই ভিডিওটা পজ করে আপনারা প্লিজ খাতায় লিখে নেবেন। এলটিপি মানে হচ্ছে লাস্ট ট্রেডেড প্রাইস, অর্থাৎ যে প্রাইসে মার্কেটে লাস্ট ট্রেড করা হয়েছে সেই প্রাইসটা। সেটা কিরকম? মনে করুন আপনি যখন মার্কেট খুলবেন, দেখবেন মার্কেটে প্রতি সেকেন্ডে কেনা বেচা চলছে, কারণ পুরো ভারতবর্ষ থেকে প্রচুর বাইং সেলিং চলতে থাকে। এবার আপনি একটা যে কোনো প্রাইসে আপনি নিজে বাই করতে চান। সেই বাইং আপনি যখন এন্টার করলেন, তখন দেখলেন যে একটু আগে 22 দেখাচ্ছিল, আপনি যখন এন্টার করলেন সেটা তো 23-এ বাই হলো। তার মানে ওই যে 23 টাকায় কেউ একজন সেল করেছেন, তার ফলে 23 টাকাটা ওপেন ছিল, আপনি যখন বাই করেছেন তখন ওই 23 টাকায় আপনারটা বাই হয়েছে। এই যে লাস্ট ট্রেডটা, তাহলে লাস্ট ট্রেডের যে প্রাইস যেটাতে আপনি বাই করেছেন সেটাকে আমরা এলটিপি বলছি, লাস্ট ট্রেডেড প্রাইস। এবার এই দেখুন বন্ধুরা, এই যে অপশন চার্ট, এখানেও দেখুন লেখা আছে এলটিপি, এটাই হচ্ছে লাস্ট ট্রেডেড প্রাইস। অর্থাৎ একটু আগে আমরা যে শিখলাম যে এই যে স্ট্রাইক প্রাইস গুলো, এই প্রত্যেকটা স্ট্রাইক প্রাইসের দাম কিন্তু বন্ধুরা আলাদা আলাদা। এই কথাটা একটু মনে রাখার চেষ্টা করুন। ধরুন 24,050 এর যে এলটিপি, মনে করুন আচ্ছা এটা এখন আপডেট হয়নি কারণ এটা কালকে এক্সপায়ারি গেছে। আচ্ছা, তাহলে আমি একটা অন্য সিম্বল নিচ্ছি, আমি ব্যাংক নিফটিকে সিলেক্ট করছি বন্ধুরা, তাহলে আপনাদেরকে আমি বোঝাতে পারবো আর একটু ভালোভাবে। ব্যাংক নিফটিকে আমি সিলেক্ট করলাম। দেখুন বন্ধুরা, ব্যাংক নিফটির ইন্ডেক্স এখন কততে চলছে? 52,811। 52,811। তাহলে এর সব থেকে নিয়ারেস্ট রাউন্ড ফিগার, এক্ষেত্রে বলে দিই বন্ধুরা, নিফটি যেমন 50-এর গুণিতকে বাড়ে কমে, ব্যাংক নিফটি 100-র গুণিতকে বাড়ে কমে। অর্থাৎ ব্যাংক নিফটি 52,811 যেটা চলছে, তার নিয়ারেস্ট কি হতে পারে? নিয়ারেস্ট হতে পারে, আমি যদি 11 সংখ্যা কমিয়ে দিই তাহলে এটা হবে 52,800। তার মানে 52,800 হবে নিয়ারেস্ট রাউন্ড ফিগার। তাহলে 52,800-তে আমরা চলুন যাই। এই দেখুন 52,800। তাহলে এই 52,800টা কি হবে বন্ধুরা, একবার একটু সামারাইজ করার চেষ্টা করুন। 52,800টা কিন্তু নিয়ারেস্ট, যেহেতু এটাকে আমরা এটিএম বলবো। এবং 52,900, দেখুন বন্ধুরা, এটা 100-র গুণিতকে বাড়ে কমে, তাহলে 52,900, 53,000 এই যে দূরে যাচ্ছে এইগুলোকে আমরা বলবো ওটিএম, মানে আউট অফ দ্য মানি। আর ভেতরের যে প্রাইস গুলো 52,700, 52,600, এগুলোকে আমরা বলবো ইন দ্য মানি। এবার দেখুন বন্ধুরা, এই যে 52,800 এর আমি লাইনটা ধরে যাচ্ছি, দেখুন এর এলটিপি তে কত দেখাচ্ছে? 460 টাকা। মানে 460 টাকায় মার্কেট কালকে ক্লোজ হয়েছে, লাস্ট ট্রেড করে ও ক্লোজ হয়েছে 460 টাকায়। এবার এর পরেরটা দেখুন 52,900, এর লাইনটা ধরে আমি যাচ্ছি, দেখুন তো এর দাম কত চলছে? 414 টাকা। মানে দাম কিন্তু একটু কমে গেল। আবার দেখুন 53,000, তার লাইনটা ধরে যাচ্ছি, দেখুন 360 টাকা। অর্থাৎ আবার ভেতরের দিকে চলুন দেখি, 52,700, দেখুন 521 টাকা। 52,600, দেখুন 541 টাকা। 52,500, দেখুন 645 টাকা। অর্থাৎ আমি যত উপরে উঠবো বা নামবো যাই করি না কেন, আমার কিন্তু দাম এক পাচ্ছি না, হয় বাড়ছে অথবা কমছে। অর্থাৎ স্ট্রাইক প্রাইস থেকে আপনি যত দূরে যাবেন, আউট অফ দ্য মানিতে যাবেন, আপনি কম টাকায় আপনি জিনিস পেয়ে যাবেন আউট অফ দ্য মানিতে, কিন্তু প্রাইস সবকিছুর আলাদা হবে। ঠিক সেরকমই আপনি যদি ইন দ্য মানির দিকে যান, ভেতরের দিকে যান, সেক্ষেত্রে আপনার যে দামগুলো একটু বেশি হবে, কিন্তু দাম প্রাইস কোনোটাই কিন্তু এক না। প্রত্যেকটা প্রাইস এখানে দেখুন ভিন্ন, প্রত্যেকটা প্রাইস এখানে আলাদা আলাদা। তাহলে বোঝা গেল এলটিপিটা কি জিনিস। এলটিপি মানে হচ্ছে লাস্ট ট্রেডেড প্রাইস, এবং এই লাস্ট ট্রেডেড প্রাইস কিন্তু প্রত্যেকটা স্ট্রাইক প্রাইসের ক্ষেত্রে আলাদা হয়। আরেকটা কথা বলে দিই বন্ধুরা, এই যে আমরা বাদিকের কলমটা দেখছি, এই যে বাদিকের কলম, এটাকে কিন্তু এটা কল সেগমেন্ট। এটা এই দেখুন বন্ধুরা, এটা কল সেগমেন্ট, দেখুন লেখা আছে কলস। আর ডান দিকের সেগমেন্টটাকে আমরা বলছি পুট সেগমেন্ট। আমি শুধুমাত্র প্রথমবার বোঝানোর ক্ষেত্রে আমি কল সেগমেন্টের ব্যাপারে বলছি, কিন্তু পুট সেগমেন্ট ব্যাপারেও ঠিক সিমিলার, কিন্তু ঠিক এর উল্টো।
কিন্তু একদিনে আপনারা এতটা মাথায় চাপ নেবেন না, তাহলে সব গুলিয়ে যাবে। আপনারা শুধুমাত্র কল সেগমেন্টটাকেই বোঝার চেষ্টা করুন। পুট সেগমেন্টটাকে আপনি 2 দিন পরে বোঝার চেষ্টা করুন। 2 দিন বা 3 দিন পর যখন আপনি কল সেগমেন্টটা পুরোপুরি মোটামুটি একটা আয়ত্তে এসে যাবে, তারপরে পুট সেগমেন্টটাতে যান। কারণ কল সেগমেন্টে যেটা হচ্ছে ইন দ্য মানি, পুট সেগমেন্টে সেটাই আউট অফ দ্য মানি, পুরো একটা উল্টো। ফলে এই বিষয়টা আমি বলছি না, আপনারা প্রথমে কল সেগমেন্টটা এবং সেটা স্ট্রাইক প্রাইস এগুলো বোঝার একটু প্রথমে চেষ্টা করুন। আচ্ছা, এটা গেল আমাদের এলটিপি। আচ্ছা, এবার বলি হোয়াট ইজ লট সাইজ। লট সাইজটা কি জিনিস বন্ধুরা? আপনি মনে করুন আপনার কাছে 10,000 টাকা আছে, এবার 200 টাকা করে শেয়ার চলছে, যে কোনো শেয়ার। আপনি 10,000 টাকায় যে কটা শেয়ার পাবেন আপনি নিশ্চিন্তে নিয়ে নিতে পারবেন, আপনাকে কেউ কোনো বাধা দেবে না। কিন্তু মনে করুন আপনাকে যদি একটা নিফটির শেয়ার নিতে হয়, আপনাকে নির্দিষ্ট একটা সংখ্যায় নিতে হবে। এই যে লট, আমরা 1 লট বলি, 1 লট নিফটি এখন চলছে 25টায়। অর্থাৎ আপনি যদি 1 লটে কাজ করতে চান, আপনাকে মিনিমাম কিন্তু 25টা সংখ্যায় নিতে হবে বা 25টার গুণিতকে নিতে হবে। আপনি মনে করলেন যে আমি একটার উপর কাজ করব, পারবেন না। আপনাকে 1 লট নিতে হবে এবং 1 লটটা সাইজ হবে 25টার বান্ডিলে। অর্থাৎ আপনি যদি 2 লটে কাজ করেন, আপনাকে 50টা কোয়ান্টিটিতে কাজ করতে হবে। ঠিক সেই রকমই ব্যাংক নিফটি চলছে 15টার লট সাইজে, মানে 15টার বান্ডিলে। ফিন নিফটি চলছে 40টার বান্ডিলে। আপনার সেন্সেক্স চলছে 10টার বান্ডিলে। অর্থাৎ আপনি যদি সেন্সেক্স 1 লটে কাজ করেন, মানে আপনি 10টার বান্ডিল নিচ্ছেন। অর্থাৎ যদি একটার স্ট্রাইক প্রাইসের একটা আপনি যে স্ট্রাইক প্রাইসটা চুজ করলেন তার দাম হচ্ছে মনে করুন 200 টাকা, তাহলে সেন্সেক্স 10টার বান্ডিল, তাহলে 200 গুণ 10 অর্থাৎ আপনি 2000 টাকা। 1 লটে কাজ করা মানে আপনাকে মিনিমাম 2000 টাকা ইনভেস্ট করতে হবে। এবার এর উপর যেটা বাড়বে কমবে সেটা আলাদা, কিন্তু আপনাকে মিনিমাম ইনভেস্ট করতে হবে 2000 টাকা। এবার আপনার কাছে ধরুন 5000 টাকা আছে, তাহলে কিন্তু আপনি মিনিমাম 2 লটেই কাজ করতে পারবেন, কারণ আপনি 2.5 লট পাবেন না। আপনাকে মিনিমাম 2 লটেই কাজ করতে হবে। ফলে প্রত্যেকটা যে এই অপশন ইন্ডেক্সে আমরা যে কাজ করি, বা আপনি মানে আপনি যে এই যে শেয়ারের যে অপশন গুলো থাকে, প্রত্যেকটারই কিন্তু একটা বান্ডিল সাইজ থাকে। অর্থাৎ আপনি মিনিমাম 1 লট নিলেও আপনাকে ওই সংখ্যক কিনতে হবে এবং প্রত্যেকটার বান্ডিল সাইজ আলাদা। মনে করুন এসবিআই নিলেন, এসবিআই এর যেটা পুট বা কল যাই কিনুন না কেন, তার কিন্তু একটা লট সাইজ আছে। আপনাকে সেই সাইজ হিসাবেই টাকা পে করতে হবে। এই দেখুন বন্ধুরা, আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে লট সাইজ গুলো। তো বন্ধুরা দেখুন, এই যে আমি ওয়েবসাইটটা বের করেছি, এখানে দেখুন নিফটি ব্যাংকের সাইজ দেখুন, লট সাইজ 15টা, ফিন নিফটির 25টা, মিড ক্যাপ নিফটির 50টা, নিফটির 25টা, নিফটি 50 নিফটি নেক্সট 50 10টা, এরকম বিভিন্ন শেয়ার, এবিবি শেয়ার যার লট সাইজ কোয়ান্টিটি 125টা, এরকম বিভিন্ন চলতে থাকবে বন্ধুরা। এই দেখুন, এর ফলে কি, আপনি যে কোনো শেয়ার বা যে কোনো ইন্ডেক্সের উপর কাজ করুন না কেন, তার একটা নির্দিষ্ট লট সাইজ থাকে। আপনাকে নিতে গেলে মিনিমাম এই একটা লট সাইজ নিয়েই কাজ করতে হবে, এবং যদি আপনার কাছে ক্যাপিটাল আরো বেশি থাকে তাহলে এই লট সাইজের গুণিতকে আপনাকে নিতে হবে। অর্থাৎ আপনি মনে করলেন আমি 50টা ব্যাংক নিফটি নেব, নিতে পারবেন না। আপনাকে 15 দুগুণি কত হচ্ছে 30, বা 3টে লট নিলে 45টা নিতে পারবেন, কিন্তু 50টা কখনোই আপনি নিয়ে কাজ করতে পারবেন না। তা এটাই হচ্ছে বন্ধুরা লট সাইজ। তাহলে আমরা এখন বুঝলাম কলপুট কি জিনিস, এক্সপায়ারি কি জিনিস, স্ট্রাইক প্রাইস কি জিনিস, এটিএম, আইটিএম, ওটিএম কি জিনিস, এলটিপি কি জিনিস, লট সাইজ কি জিনিস। এইগুলো বন্ধুরা আমরা বোঝার চেষ্টা করলাম। এটা সম্পূর্ণ একটা বেসিক ধারণা যেটা আমি আপনাদেরকে আজকে দেওয়ার চেষ্টা করলাম। আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে, আমি পরবর্তীকালে এর উপর আরো ডিটেল ভিডিও বানাবো, যেটার উপর আপনারা কাজ করতে পারবেন, বুঝতে পারবেন, অপশন জিনিসটাকে আরো ভালোভাবে শিখতে পারবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দেবেন, আর যদি কোনো আপনাদের মন্তব্য থাকে তো কমেন্টে জানাবেন। তো এখনকার মতো আমি এই ভিডিওটা রাখছি। জয় হিন্দ।